আজকের কাহিনীর তিনটে আলাদা গল্প। রাত অনেক হয়েছে। বিভূতিভূষণের এক পুরনো শখ আড্ডা দেওয়া। তার জন্য রোজই সে আমন্ত্রণ জানায় নতুন নতুন ব্যক্তিত্বকে। আজ গল্পের আসরে এসে হাজির নীলকণ্ঠ এবং শশীধর। তারা তিনজনেই নিজ নিজ গল্প তুলে ধরে এ আড্ডায়। কাহিনী আরও গভীর হওয়ার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা। তোমরা দেখছো অনলি সিরিজ। চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। আর এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। মনে রাখবে, তোমাদের একটা লাইক অ্যান্ড শেয়ার এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে। বিভূতিভূষণের গল্পের আসরে আজ এসে হাজির নীলকণ্ঠ এবং শশীধর। বিভূতিভূষণ দুজনের জন্যই চায়ের আয়োজন করেন এবং আজকে গল্পের আসরে ঠিক হয় প্রথম গল্প বলবেন নীলকণ্ঠ বাবু। নীলকণ্ঠ ফণিভূষণের গল্প দিয়ে শুরু করে। কলকাতার এক বনেদি সম্ভ্রান্ত পরিবারের শেষ বংশধরের ঘটনা এটা। ফণিভূষণ বাড়ির সকলের অমতে এক আধুনিকা শিক্ষিতা নারীকে বিয়ে করে। ফণিভূষণের বাবা মা গত হয়েছে। একমাত্র কাকিমার আদেশ নিয়ে ফণিভূষণ থাকতে যায় তার স্ত্রীকে নিয়ে তার অন্য এক বাড়িতে। যাওয়ার আগে তার কাকিমা তাকে মনে করিয়ে দেয় তিনি সাহা বংশের শেষ বংশধর, তাই তার ওপরই নির্ভর করছে এই বংশের অগ্রগতি। সুতরাং তাকে বংশবৃদ্ধির কথাও চিন্তা করতে হবে। ফণিভূষণ কাকিমার আদেশ মাথায় নিয়ে বেরিয়ে পড়ে স্ত্রীর সঙ্গে। এই হলো ফণিভূষণের আধুনিকা স্ত্রী মণিমালা, যাকে ফণিভূষণ মণি বলেই ডাকে। ফণিভূষণ সারাক্ষণই মণির ভালোটাই চিন্তা করতে থাকে এবং কিসে মণি খুশি থাকে সেটাই সে চিন্তা করে। এই বাড়িটি ফণিভূষণের বাবা তার মাকে দিয়েছিল উপহার স্বরূপ। নায়েব মশাই সেই কথাই ফণিকে মনে করিয়ে দেন। এই বাড়ির অনেক পুরনো সদস্যা এই ভক্তদাস পক্ষীটি। বিরাটকায় মহলে ঢুকে মণি প্রথমেই দখল করে তার পছন্দের ঘরটি। সেই ঘরে জানলা দিয়ে দেখা যায় একটি নদী, যার নাম নেত্রকালী। ঘরের মধ্যে ফণিভূষণের মায়ের একটি বড় ছবি লাগানো। যে ছবিটি দেখে ফণিভূষণ তার মায়ের সুখ্যাতি করে এবং বলে তার মায়ের মতো রূপসী নারী যাকে একবার মাত্র দেখে চিত্রকার এই ছবিটি এঁকেছিলেন। মণি ফণিভূষণের কাছে বায়না করে যে তার মায়ের মতো হার তাকে গড়িয়ে দিতে। ফণিভূষণও কথা দেয় এবং তার স্ত্রীর কাছে জানতে চায় তার এই ঘরটি পছন্দ হয়েছে তো। এখানে পছন্দ হলেই তবেই সে এখানে থাকবে। মণি মাথা নেড়ে হ্যাঁ বলে এবং বলে সে আর আগের বাড়িতে কখনোই ফিরবে না। ওখানে কেউই তাকে পছন্দ করতো না, তার এত গয়না আছে বলে। ফণিভূষণ অফিসে যাওয়ার পর মণি আদরের পাখিটির সাথে পরিচয় সারে এবং বলে তাকে মণি বলে ডাকতে। ফণিভূষণ অফিসে যায়। এই অফিসের নতুন কেরানি হচ্ছে এই মধুসূদন, যে থাকে তার শ্বশুরবাড়ির নিকটবর্তী এলাকায়। মধুসূদন মণির নাম করেই এখানেই কাজে ঢুকেছিল। এই হলো ফণিভূষণের বাবার আমলের ম্যানেজার বাবু। ম্যানেজার বাবু ফণিভূষণের সাথে বিশেষ কথা বলতে আসে। ঠিক তখনই একটা পার্সেল আসলে ফণিভূষণ সেই পার্সেলটা নিয়ে বাড়ির দিকে অগ্রসর হয়। ম্যানেজার বাবু ফণিভূষণকে বলতে চায় যে একটা জমির কথা, যেই জমিটা তারা কিনতে চাইছিল, তবে জমিটার সম্পর্কে একটু ভালো করে খোঁজ খবর না নিলে পরে সমস্যা হতে পারে। ফণিভূষণ বিশেষ গুরুত্ব না দিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে দেখে মণি গান করছে এবং মণিকে উপহার স্বরূপ দেয় কিছু গহনা, যেটা মণি একবার পছন্দ করেছিল। গহনাগুলো নিয়েই মণি পরম আগ্রহে দেখতে শুরু করে এবং ফণির কোনো কথায় কান না দিয়ে ঘরে চলে যায়। ফণিভূষণ মণির ব্যবহারে একটু ক্ষুণ্ণ হয় এবং চুপচাপ বসে থাকে। সন্ধ্যার সময় মণি ঘর থেকে বেরোয়, যেটা দেখে ফণিভূষণ অবাক হয়ে যায়। মণি সমস্ত গয়না পরে তার সামনে এসে দাঁড়ায় যেন স্বর্গের কোনো এক পরী। মণি গয়নাগুলো পরে ফণিভূষণের মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায় এবং আবারও ওই রকম গয়নার জন্য আবদার করতে থাকে। ফণিভূষণও কথা দেয় তাকে ওই ধরনের গয়না এনে দেবে। ফণিভূষণ মণিকে আবার জিজ্ঞাসা করে যে সে এখানে খুশি তো। মণি বলে সে এখানেই খুবই খুশি। ফণি বলে আমার জন্য তুমি আছো, এছাড়া আমাদের আর কোনো কিছুরই প্রয়োজন নেই। এখানে বলে দেখা দরকার, ফণিভূষণ আর মণির মধ্যে এখনও স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়নি। ফণি বারংবার কাছে আসার চেষ্টা করলেও সে প্রতিহত হয়েছে বারংবার। এরই মধ্যে একদিন
সে জানতে পারে যে জমিটা সে কিনতে চেয়েছিল ব্যবসা বাড়ানোর জন্য, সেই জমিটা সে পাবে না, কারণ তার শরিকি ঝামেলায় সে উপদ্রব হয়েছে। তাই ওই জমিটা যদি তাকে কিনতে হয় তাহলে তার জন্য তার লাখ দুয়েক টাকার প্রয়োজন। ফণিভূষণ বাড়ি ফিরে যায় এবং অপারকের মতো তার স্ত্রীর কাছে তার গয়নাগুলো চাইলে মণি ভয়ে নিজের ঘরে গিয়ে দরজা দেয় এবং বারংবার বলতে থাকে, এই গয়না আমি দিতে পারবো না, এই গয়না আমি কাউকেই দিতে পারবো না। দরজার বাইরে থেকে ফণিভূষণ বলে, তুমি না চাইলে আমি জোর করে তোমার গয়না কিছুতেই নেব না, আমি চলে যাচ্ছি, একবার অন্তত বাইরে এসে দাঁড়াও। তবে মণি তার কোনো কথায় কান না দিয়ে ঘরের দরজা আটকে থাকে এবং ফণিভূষণও বিরক্ত হয়ে চলে যায় কলকাতায়। নায়েব মশাইকে মণির খেয়াল রাখতে বলে ফণিভূষণ বেরিয়ে যায়। পরের দিন সকালেই মণি নায়েব মশাইকে বলে দপ্তর থেকে মধুসূদনকে ডেকে পাঠাতে, তার বিশেষ কথা আছে। মধুসূদন আসলে দুজনের মধ্যে কথোপকথনে বোঝা যায় যে তারা পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে একটা প্রণয় সম্পর্ক ছিল। তবে মণি তাকে এখন কিছুতেই চাকর ছাড়া অন্য কিছু মনে করে না, যাতে মধুসূদন খুবই ক্ষুণ্ণ হয়। মধুসূদন বলে সমস্ত ঘটনা না জানলে সে কিছুতেই তার জন্য কোনো কাজই করতে পারবে না। অগত্যা মণি সমস্ত কথা জানায় মধুসূদনকে এবং বলে আজ রাতেই সে যাতে তার জন্য অপেক্ষা করে এবং তাকে ছেড়ে দিয়ে আসে তার বাপের বাড়িতে। তার সমস্ত গয়নায় সজ্জিত হয়ে রাতের বেলা চুপিসারে বেরিয়ে যায় তার বাড়ি থেকে। কথা মতো মধুসূদন অপেক্ষা করছিল তার জন্য একটা নৌকা নিয়ে। মধুসূদন জানতে চায় তার সমস্ত গয়নাগুলো কোথায়। উনি আলোক ঝলকানির মতো দেখিয়ে দেয় যে সমস্ত গয়না সে নিজেই পড়ে রয়েছে। এরপর দুজনেই নৌকায় উঠে বসে। পরের দিনই ফণিভূষণ বাড়িতে ফেরে এবং বুঝতে পারে যে মণি আর এখানে নেই। তার গয়নার বাক্সগুলোও ছিল সবকটা খালি। মণি একটা চিঠি রেখে গেছিল, যেটা হাতে পেয়ে ফণিভূষণ বুঝতে পারে মণি তার বাপের বাড়ি গেছে। তবে নায়েব মশাই এসে খবর দেয় যে মণি তার বাপের বাড়িতে পৌঁছয়নি। গিয়ে মধুসূদনও উধাও, তাই মণির কোনো খবরই ফণিভূষণ পায়নি। দুদিন পরেই তার জন্য অর্ডার দেওয়া সেই নেকলেসটা হাতে পায় ফণিভূষণ। মণির বিরহে ফণি সারাক্ষণই তার কথা চিন্তা করে এবং তাকে নিয়ে স্বপ্ন দেখে যে মণি তাকে ডাকছে। এমনই একদিন রাত্রিবেলা একটা শব্দে ফণিভূষণের ঘুম ভাঙে এবং সে দেখে একটা কালো ছায়ার মতো। ফণিভূষণ মনে করে এটা নিশ্চয়ই তার মণি। ফণিভূষণ তার পিছু পিছু হাঁটতে থাকে মন্ত্রমুগ্ধের মতো। ছায়া মূর্তিটিও ফণিভূষণকে হাতছানিয়ে দিয়ে ডাকতে থাকে। ফণিভূষণ তার পিছু পিছু হাঁটতে শুরু করে। অনেকক্ষণ হাঁটার পরেও ফণিভূষণ জলের স্রোতে তার পিছনে হাঁটতে থাকে এবং হঠাৎ করেই দেখে ওই মূর্তি বিরাট কায় রূপ ধারণ করে এবং নিজের চাদরটি সরিয়ে দিতেই সে দেখে এক বিরাট ভয়ঙ্কর মূর্তি, যেটা দেখে মুহূর্তের মধ্যেই সে হতচকিত হয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই জলের মধ্যে সব কিছু বিলিয়ে যায়। ফণিভূষণ নিজের অলক্ষ্যেই নিজের মৃত্যুর পিছু নিয়েছিল। ঘটনা সূত্রে বোঝা যাচ্ছে মণিকে সেদিন মরতে হয়েছিল তার গয়নার জন্য। এরপর বিভূতিভূষণ তার জানা একটি গল্প শোনায়, যেটা ছিল তারানাথের গল্প। তারানাথ একদিন স্বপ্নে এক মায়াবিনীর দর্শন পেয়েছিল যে তাকে ডাকছিল এবং এরপর থেকেই তারানাথ তন্ত্র সাধনার প্রতি বিশেষ আকৃষ্ট অনুভব করে এবং বাড়ি ছাড়ে। টানা 1 মাস ঘুরতে ঘুরতে তারানাথ একটি গ্রামে পৌঁছায় এবং সেখানেই খবর পায় পাগলি নাকি তন্ত্র সাধনা করে রাতে শ্মশানে। তারানাথ ওই ব্যক্তির কথা মতো শ্মশানে যায় এবং ওই পাগলির কাছে যায় কিছু ভেট নিয়ে। তবে পাগলি তাকে দেখে খুবই বিদ্রূপ করে। তারানাথ প্রথমটায় ভয় পেয়েছিল পাগলিকে দেখে, পাগলি তার ওপর তেড়ে এসেছিল। তারানাথ ওই পাগলিকে মা সম্বোধন করে বলে সে যা চাইবে সে তাই করবে। তবে প্রথমটায় পাগলির তারানাথকে একদমই পছন্দ হয়নি, তাকে দূর দূর করে খেদিয়ে দিয়েছিল ওখান থেকে। তারানাথ তখনের মতো ওখান থেকে পালায় ঠিকই, তবে ওই গ্রামেই আস্তানা গাড়ে। তারানাথ ছিল জাতিতে ব্রাহ্মণ, তাই এক গ্রামবাসী নিজের জমিতে চাষ করা আলু বেগুন তুলে দেয় তারানাথকে খাওয়ার জন্য, যাতে তার একটু পুণ্যি হয়। ওই ব্যক্তির কাছেই মাতু পাগলির আরও কাহিনী শোনে তারানাথ। তারপরেই রাত্রেবেলা আবার সেখানে যায় এবং দেখে মাতু পাগলি তন্ত্র সাধনা শুরু করতে চলেছে, যেটা দেখে প্রথমটা একটু ঘাবড়িয়ে যায় তারানাথ। তবে তন্ত্র সাধনায় ব্যাঘাত ঘটায় মাতু পাগলি খুবই রেগে যায়।
তারানাথের ওপর এবং লাথি মেরে ওখান থেকে তাকে তাড়িয়ে দেয়। এরপরও নাছোড়বান্দা তারানাথ সেখান থেকে না যাওয়ায় মাতু পাগলি তাকে ভয় দেখাতে শুরু করে বিভিন্ন রূপ নিয়ে। তারানাথ নিজের প্রাণ বাঁচাতে তখনের মতো সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দিন সকাল হতেই তারানাথ আবার আসে পাগলির কাছে, কারণ পাগলি তাকে রাতে স্বপ্ন দিয়েছিল। তাই তারানাথ বারংবার বলে, তুমি আমাকে থাকতেও দিচ্ছ না, আবার স্বপ্ন দিয়ে এখানে ডাকছো কেন? কি কারণ আমাকে বলো, তুমি যা চাইবে তাই হবে। এবার মাতু পাগলি বলে, যাও, নদীর তীরে একটা মৃতদেহ পড়ে আছে, তোমাকে ওর ওপরে বসে তন্ত্র সাধনা করতে হবে। ওর কথা মতো তারানাথ সেই মৃতদেহটাকে টেনে নিয়ে আসে। এরপর মাতু পাগলি তারানাথকে স্নান সেরে আসতে বলে। মাতু পাগলির কথা মতোই তারানাথ স্নান সেরে আসে এবং এরপর মাতু পাগলির কথা মতো তারানাথ ওই মৃতদেহের ওপরে বসে তন্ত্র সাধনা শুরু করে। মাতু পাগলি বারংবার তারানাথকে বলে যে তুমি তন্ত্র সাধনা করতে বসলে তোর ধ্যান ভাঙানোর জন্য অনেক কিছু হতে পারে, কিন্তু তুই এই মৃতদেহ থেকে উঠবি না। এরপর মাতু পাগলির কথা মতো তারানাথ একভাবে অনেকক্ষণ ধরে তন্ত্র সাধনায় মগ্ন থাকে। তারপরেই হঠাৎ করেই এক ষোড়শী নারী এসে দেখা দেয় তারানাথকে এবং জানায় পৃথিবীতে যখন দানবের আবির্ভাব হয় তখনই সে পৃথিবীতে সেই দানবকে রুখতে পদার্পণ করে। এরপরেই ওই ষোড়শী নারী ভয়ঙ্কর রূপ নেয় এবং তাণ্ডব নৃত্য শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তারানাথের গায়ে ছুঁড়ে মারে এক অগ্নিকুণ্ড, যার ফলে তারানাথ তখনই ওই শবের দেহ থেকে নেমে বসে। তারপর ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে এবং নিজের জ্ঞান হারায়। তখনই মাতু পাগলি এসে তাকে দেখা দেয় এবং বলে, তুই আবার সেই ভুল করলি, তোকে বারণ করেছিলাম না কারোর কথা না শুনতে? ওটা ছিল হাকিনীদের ষড়যন্ত্র, তোকে বারণ করেছি যে সবের থেকে নামবি না, মন্ত্র থামাবি না, কিন্তু তুই তোর কোনো কথাই রাখতে পারিসনি। এ কথা শুনে তারানাথ বলে, আমি ষোড়শীর দেখা পেয়েছি, এটাই আমার জীবনের সার্থকতা মনে করছি। যে কথা শুনে মাতু পাগলি হো হো করে হাসতে থাকে, বলে, তুই কি মনে করছিস তুই তন্ত্র সাধনা করেছিস? তুই কিছুই করিসনি, দেখ তুই কোথায় আছিস। পরক্ষণেই দেখানো হয় তারানাথ যখন থেকে তার কাছে এসেছিল ঠিক তখনই সে বসে রয়েছে। সবটাই ছিল মাতু পাগলির মায়া, যার মধ্যে দিয়ে তারানাথ মনে করছিল সে তন্ত্র সাধনা করেছে, কিন্তু কিছুই হয়নি। তারানাথ মাতু পাগলির কাছে জানতে চায় যে সে কেন তার সাথে ছলনা করলো। মাতু পাগলি জানায় তার মতো সংসারী মানুষদের দ্বারা তন্ত্র সাধনা হয় না, তাই সে যাতে ফিরে যায়। এরপর সারা জীবনেও তারানাথ আর কখনো মুখ হয়নি, তবে তার জীবনে তন্ত্র সাধনার একটা ইচ্ছা, সুপ্ত ইচ্ছা যাকে বলে, সেটা রয়েই গেছিল। শশীধর শুরু করে চিতপুরের বড়বাবুকে নিয়ে। বড়বাবুর ডান হাত ছিল রঘুবীর, যার মৃতদেহ বড়বাবু উদ্ধার করে এক বাড়ির পেছনের জঙ্গল থেকে। এই হলো চিতপুরের বড়বাবু। বড়বাবু পূর্ণেন্দুকে তার তুরুপের তাস হিসেবেই দেখত এবং বিশেষ বিশেষ কাজ হলে তাকে ডেকে পাঠাতো। বড়বাবু জানায় চিতপুরের এক জমিদার বাড়ির কথা, যে বাড়ির ওপর তার অনেক দিনের নজর। সেই বাড়িতে নিত্য পুজো হয় এক কৃষ্ণ মূর্তির, তবে যে কৃষ্ণ মূর্তি মন্দিরে রয়েছে সেই মূর্তি নকল, আর আসল মূর্তি রাখা রয়েছে সেই বাড়ির গিন্নি তিলোত্তমার ঘরে। সে রঘুবীরকে জোর করে সেই মূর্তি আনানোর জন্য পাঠালে রঘুবীরের কিভাবে ওরকম অবস্থা হলো সেই নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। এই বাড়িরই পিছনে জঙ্গলেতে রঘুবীরকে পাওয়া যায়, যার হাত পা মুচড়ে ভাঙা অবস্থায় তারা রঘুবীরকে উদ্ধার করে। পূর্ণেন্দুকে সেই মূর্তির জন্যই বড়বাবু আবারও পাঠায়। বড়বাবু পূর্ণেন্দুকে বোঝায় যে এই বাড়ির একমাত্র বংশধরের স্ত্রী তিলোত্তমা, সেই বংশধর আজ নেই, সে মারা গেছে। সে খুব নেশা ভান করত এবং তার মেয়ে ছিল ছোট্ট একরত্তি শিখা, সেও মারা গেছে। ওই যুবতী বিধবা এখন একা এবং থাকে এক নায়েব মশাই, যার কোনো কিছুতেই লোভ নেই, তাই তাকে কিছুতেই তারা হাত করতে পারেনি। এই হলো তিলোত্তমা, রূপে গুণে সতীলক্ষ্মী। এখানে চক্রান্ত করে 4 দিন ধরে না খেয়ে পূর্ণেন্দু আসে এক রোগক্লিষ্ট শরীর নিয়ে এবং পুজোর বাড়িতে বসে থাকে ধর্ণা দিয়ে। এই খবর পেয়ে নায়েব মশাই পূর্ণেন্দুকে ডেকে পাঠায় এবং জানতে চায় সে কেন এখানে হত্যে দিয়ে পড়ে রয়েছে। পূর্ণেন্দু জানায় মনের শান্তির জন্য। সে পথে দাঁড়ে দাঁড়ে অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বাড়ির এই মন্দিরে তার মনে কিছুটা শান্তির প্রলেপ দিয়েছে।
নায়েবের সাথে কথা বলতে বলতেই পূর্ণেন্দু মাথা ঘুরে পড়ে যায় এবং ডাক্তার ডাকা হলে ডাক্তার জানায় যে পূর্ণেন্দু 4 দিন ধরে খায়নি, তাই তাকে যথাসম্ভব খেতে দেয়া হয়। পূর্ণেন্দু চোখের জলে আহারটা গ্রহণ করে। নায়েবেরও তার উপর একটু মায়া হয়, তাই তাকে বলে পুজোর পর সে যাতে রোজই প্রসাদ নিয়ে যায়। পূর্ণেন্দুর কথা শুনে তিলোত্তমা তার সাথে দেখা করতে আসে এবং কথোপকথনে বেরিয়ে যায় যে পূর্ণেন্দু MA পাস, সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছে, তবে কপালের ফেরে তার এই পরিণতি। পূর্ণেন্দু জানায় তার বাবা নেশা ভান করে নিজেকে শেষ করে ফেলেছে এবং তার ছোট্ট বোন আর মাকে নিয়ে তার সংসার ছিল। মা অকালে মারা যায় এবং ছোট্ট বোনকেও সে বাঁচাতে পারেনি। তারপরে এক ভালো মানুষের তার ওপর চোখ পড়ে। এরপরে সে এক কারখানায় কাজ পায় এবং সেখানেই থাকতো আর রাতে পড়াশোনা করত। তবে বেশি দিন তাকে কাজে রাখতে পারেনি, কারণ ওখানকার রাজনীতির শিকার হয়েছিল পূর্ণেন্দু। এ কথা শুনে চোখে জল আসে তিলোত্তমার এবং ঠিক করে তাকে এখানেই রাখবে এবং বিভিন্ন রকম কাজ তাকে দেয়া হয়। পূর্ণেন্দু মনের খুশিতেই বিভিন্ন রকম কাজ করে এবং সেটাই বোঝানোর চেষ্টা করে সকলকে। এরই মধ্যে একদিন তিলোত্তমা নায়েবের সাথে দেখা করতে আসে পূর্ণেন্দুবাবুর সাথে এবং জানতে চায় তার এখানে কোনো অসুবিধা হচ্ছে কি না। পূর্ণেন্দু জানায় শুধুমাত্র কটা বই লাগবে তার, তাহলেই তার অবসর সময়টা ভালোভাবে কেটে যাবে। তিলোত্তমা তাকে দোতলায় তার শ্বশুরমশাইয়ের লাইব্রেরিটা দেখাশোনার অনুমতি দেয়। যুবতী, একাকী, বিধবা মহিলা, তাই সে যতই সতীসাধ্যী আর পুজো পার্বণে নিজেকে ব্যস্ত রাখুক, তার মনে কিছু সুপ্ত আকাঙ্ক্ষা থাকবেই। সেই জায়গাটায় কাজে লাগিয়ে পূর্ণেন্দু বিভিন্ন অছিলায় তার সামনে জামা কাপড় খুলে কাজ করতে শুরু করে এবং পূর্ণেন্দুর ভালো মানসিকতা দেখে মন গলে যায় তিলোত্তমা নিজেকে আবারও রঙিন সাজে দেখার স্বপ্ন দেখে। ওপরের লাইব্রেরিতে পূর্ণেন্দুকে নিয়ে দেখাতে যায় তিলোত্তমা। সেখানেই তার ঠাকুরদার হাতের লেখা পাণ্ডুলিপিটা দেখালে পূর্ণেন্দু গিয়ে ইচ্ছাকৃত তিলোত্তমার গায়ে স্পর্শ করে ফেলে। অনেক দিন পর একটা পুরুষ শরীরের স্পর্শ তিলোত্তমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়ে যায়। অবাধে চলতে থাকে তাদের গল্প, হাসি ঠাট্টা এবং লুকিয়ে লুকিয়ে তিলোত্তমা পূর্ণেন্দুকে দেখত, যেটা পূর্ণেন্দু ভালো মতোই বুঝতে পারত। এরই মধ্যে নায়েব এসে একদিন জানায় যে তাদের বর্ধমানের একটি জায়গা নিয়ে খুবই ঝামেলা হচ্ছে। সেই জায়গাটা পুরোভাবেই সেখানে বিক্রিবাট্টা করেই সে আসতে চায়। বারংবার ওই ছোটো জায়গার জন্য দৌড়াদৌড়ি তার পোষায় না, তবে এই কাজ করার জন্য দিনের দিন তিনি ফিরতে পারবেন না। তিলোত্তমা বলে আপনি নিশ্চিন্তে যান, জানেন তো এই বাড়িতে আমার কেউ ক্ষতি করতে পারবে না। পরের দিন সকাল হতেই নায়েব বেরিয়ে যায়, যেটাই ছিল মোক্ষম সময় পূর্ণেন্দুর। একটু বেশি রাত হতেই পূর্ণেন্দু তার পায়ে বেঁধে নেয় একটি অস্ত্র, তারপর হাতে কয়েকটা বই নিয়ে ওপরের লাইব্রেরিতে চলে যায়। তার আওয়াজ পেয়ে সেখানে আসে তিলোত্তমা এবং জানতে চায় এত রাতে সে এখানে কি করছে। পূর্ণেন্দু জানায় তার দ্বারা একটা পাপ হয়ে গেছে, তাই কাল সকালেই সে বাড়ি ছাড়ছে। যে কথা শুনে খুবই অবাক হয়ে যায় তিলোত্তমা এবং জানতে চায় সে কি পাপ করেছে। পূর্ণেন্দু বলে আমার অন্নদাত্রীকে নিয়ে আমি কুচিন্তা করে ফেলেছি, এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না। বারংবার তিলোত্তমা জানতে চাইলে সে জানায় সে তার সাথে বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ার কথা চিন্তা করে ফেলেছে। ঠিক তখনই একটা বাজের শব্দে তিলোত্তমা ভয় পেয়ে জড়িয়ে ধরে পূর্ণেন্দুকে এবং দুজনেই পরস্পরের কাছাকাছি চলে আসে। পূর্ণেন্দু তিলোত্তমাকে তুলে নিয়ে গিয়ে তার ঘরে বিছানায় ঘনিষ্ঠ হতে যায়। ঠিক তখনই একটা আলোক ঝলকানির মতো এসে উপস্থিত হয় শিখা। তিলোত্তমা তাকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং বারবার জানতে চায় সে কেন এসেছে এখন। সে আরও দুবার যখন এসেছিল, তখন তার বাবা যখন তাকে মারতে গেছিল তখন তাকে বাঁচিয়েছে এবং কিছুদিন আগে এক দানব ব্যক্তি যখন তার ঘরে জোর করে প্রবেশ করেছিল তখন সে তাকে রক্ষা করেছে, কিন্তু এখন কেন? পূর্ণেন্দু জানতে চায় এটা কে। তখনই তিলোত্তমা বলে ওঠে এটা আমার মেয়ে শিখা। পূর্ণেন্দু অবাক হয়ে বলে সে তো মারা গেছে। তখনই শিখা তার গলাটা চেপে ধরে এবং ছুঁড়ে ফেলে দেয় এবং তার পায়ের সামনে দিকে কাপড়টা সরিয়ে দিতেই সেখানে একটা অস্ত্র দেখে অবাক হয়ে যায় তিলোত্তমা। বুঝতে পারে যে এও হয়তো তার ক্ষতি করতে এসেছে। তিলোত্তমা কেঁদে ওঠে, বলে তুমিও আর সকলের মতো আমার ক্ষতি করতে এসেছিলে। বুঝতে পারে তার মৃত মেয়ে শিখার এখানে আসার কারণ।
শিখা রাগে ক্ষোভে আরও ভয়াল মূর্তি ধারণ করেছে, যেটা দেখে পূর্ণেন্দু ভয়ে দৌড়াতে থাকে। তবে শিখার হাত থেকে তার আজ নিস্তার নেই। শিখা তার পা ধরে টানতে টানতে নিয়ে যায় বারান্দার সামনে এবং সেখান থেকে এক টান মেরে তাকে ফেলে দেয় নিচে, এবং মুহূর্তের মধ্যেই তার কৃতকর্মের সাজা পেয়ে যায় পূর্ণেন্দু। শশীভূষণের গল্প শুনে বিভূতিভূষণ বুঝে যায় তিনিই আসল পূর্ণেন্দু। আসলে এই গল্পে যারা যারা গল্পের নায়ক হিসেবে রয়েছে তারা সব নিজের গল্পগুলোই এখানে সবার সামনে বলছিল, কিন্তু অন্যের নাম নিয়ে। আর এখানে যে তিনজনকে দেখানো হয়েছে তারা সকলেই মৃত। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকো। দেখা হচ্ছে আরও নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো।